রাতে মনের আনন্দে কুকুরকে চিকেন খাওয়াচ্ছিল এক লোক, কিন্তু পরের দিন সকালেই তার লাশ পাওয়া যায়। হাতের শিরা কাটা, মুখের ভেতরে চিকেনগুলো ঠাসা। খুনের তদন্তে বেরিয়ে আসে একজন সাইকোর অতীত জীবনের ট্রমা, যে ট্রমা মানুষের বদলে তাকে মনস্টার বানিয়ে তুলেছে। নষ্ট সমাজ যার ভেতর থেকে শুষে নিয়েছে ভালোবাসা, বিশ্বাস এবং নৈতিকতা। আসুন শুনে আসি সদ্য রিলিজ পাওয়া ক্রাইম থ্রিলার সিরিজ দালদালের গল্পটি। এসএপি রীতা এএসআই ইন্দুকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসেছিল। রেস্টুরেন্টে কিছুটা দূরে একটা চ্যাংড়া ছেলেও বসেছিল। সে রীতার টেবিলে একটা লাভ লেটার পাঠিয়েছে। লাভ লেটার না বলে এটাকে কবিতা বললেই ভালো হয়। রীতার লেটারটা ছেলেটার মুখের ভেতরে ঠেসে দিতে ইচ্ছে করছে, কিন্তু সে চাইলেও এখন কোনো ঝামেলা করতে পারবে না, কারণ এখন সে আন্ডারকভার অপারেশনে আছে। আজ এখান থেকে কয়েকটা বাচ্চাকে পাচার করা হবে, তাই র্যাকেটটাকে ধরতেই রীতা ফোর্স নিয়ে জায়গাটা অপারেট করছে। এদিকে র্যাকেটটাকে লিড করছিল দাদা নামের একজন। সে বাচ্চাদের গাড়িতে তুলে দেখে সেখানে একটা বাচ্চা কম আছে। সুমি নামের একটা মেয়ে মিসিং ছিল, তাই বাচ্চাটাকে নিতে সে পতিতালয়ে ঢোকে। মূলত এই বাচ্চাগুলোর মা পতিতালয়ে থাকে। ভেতরে ঢুকে সুমিকে জোর করে নিয়ে আসতে চাইলে সুমির মা বাধা দেয়। সে নিজের মেয়েকে দাদার হাতে তুলে দেবে না। সুমির মা সুমিকে নিয়ে পালিয়ে ছাদে চলে যায়। এদিকে ততক্ষণে রীতা দাদার এক লোককে মারধর করে জেনে নেয় কোন গাড়িতে বাচ্চাদের রাখা হয়েছে। রীতা সব বাচ্চাদের উদ্ধার করে দাদাকে ধরতে পতিতালয়ে ঢোকে। এরপরে সেও ছাদে চলে আসে। রীতা গান বের করলে দাদা সুমি এবং তার মাকে চেপে ধরে ছাদের কার্নিশে চলে যায় এবং ওদেরকে নিয়ে লাফ মারার হুমকি দেয়। তাই রীতা গানটা নিচে রেখে দেয়, কিন্তু এ সময় সুমির মা দাদার হাতে কামড় দেয়। ফলে দাদা ঝাটকা মারলে সুমির মা ওপর থেকে একদম নিচে পড়ে যায়। রীতা তাই দাদার পায়ে গুলি চালিয়ে দেয় এবং ছুটে গিয়ে সুমিকে উদ্ধার করে। এরপরে নিচে তাকিয়ে দেখে সুমির মায়ের ডেড বডি পড়ে আছে। এই রাগে সে দাদাকে আরেকটা গুলি করে মেরে ফেলে। অপারেশন শেষ করে রীতা বাড়ি ফিরে আসে। বাড়িতে রীতার বয়ফ্রেন্ড আদিত্য তার জন্য খাবার বানিয়ে রাখে। রীতার ছোটবেলা ছিল অনেক ট্রমাটিক। রীতার মাও একজন পুলিশ অফিসার ছিল। মায়ের কাছ থেকে সে কখনোই ভালোবাসা, স্নেহ পায়নি। উল্টো মায়ের ক্রমাগত টর্চারে ছোটবেলাতেই রীতা সব আনন্দ হারিয়ে ফেলেছে। এমনকি যার সাথে সে লিভ টুগেদারে থাকছে তার সাথে 2 মিনিট সে হেসে কথা বলতে পারে না। অবশ্য আদিত্যের এই নিয়ে কোনো অভিযোগ নেই। সে যতটা সম্ভব রীতাকে সাপোর্ট দেবার চেষ্টা করে। তাছাড়া সে একজন ডাক্তার, তাই সে রীতার মানসিক কন্ডিশনটা ভালোভাবেই বোঝে। যাই হোক, লাস্ট কেসটা সলভের পরে রীতাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। আগের ডিসিপিকে কিছুদিন আগে দুর্নীতির দায়ে সাসপেন্ড করা হয়েছে, তাই অনেকেই ধারণা করছিল এবার হয়তো রীতাকে প্রমোশন দিয়ে ডিসিপি করা হতে পারে। রীতার অবশ্য এসব বিষয়ে আগ্রহ নেই। সে মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করে। রাতে একটু একার সময় কাটাতে সে বিচের ধারে যায়। একটা কুকুর রীতাকে দেখে ঘেউ ঘেউ করে তেড়ে আসলে মনোহর নামের এক লোক এসে কুকুরটাকে থামায়। সে কুকুরটার নাম দিয়েছে বীর্যু। মনোহর গত 20 বছর ধরে বিচের কুকুরদের খাওয়াচ্ছে। আজকেও সে কুকুরের জন্য চিকেন এনেছিল। রীতাকে দেখে মনোহর হড়বড় করে কথা বলতে শুরু করে। মনোহরের বকবকানিতে রীতার খুবই বিরক্ত লাগছিল। তার ইচ্ছে করছিল চিকেনগুলো মনোহরের মুখের ভেতরে ঠেসে দিয়ে তার মুখটা বন্ধ করে দিতে। এ সময় রীতার গাজার সাপ্লাইয়ের পেদলার আসলে সে অন্য সাইডে চলে যায় এবং স্মোক করতে শুরু করে। কিন্তু এই সময় আবার বৃষ্টি শুরু হয়, তাই রীতা বিরক্ত হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে অফিসে বের হবার সময়ে রীতা দেখে আদিত্য তার জন্য নাস্তা বানিয়ে রেখে গেছে। তবে রীতা নাস্তা না খেয়ে বেরিয়ে যায়। ট্রাফিক এসে দেখতে পায় একজন মা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে। বাচ্চাটা রাস্তার খাদে জমে থাকা পানি দেখে লাফাতে শুরু করে। দৃশ্যটা দেখে রীতার মন ভালো হয়ে যায়। এ সময় ওয়াকিটকিতে নোটিফিকেশন আসে বিচের ধারে একটা মার্ডার হয়েছে। রীতা সেখানে গিয়ে দেখে লাশটা গত রাতের মনোহরের। গত রাতে রীতা যেভাবে মনোহরের মুখের ভেতরে চিকেন ঠেসে দিতে চেয়েছিল, মনোহরের লাশের মুখের ভেতরে ঠিক সেভাবেই চিকেন ঠেসে রাখা হয়েছে। দৃশ্যটা দেখে রীতা ট্রমাটাইজ হয়ে পড়ে। সে সহ্য করতে পারছিল না, তাই নিজের গাড়িতে চলে যায়। লাশ ফরেন্সিকে পাঠানোর পরে রীতা ফরেন্সিক এক্সপার্টের সাথে কথা বলতে যায়। ফরেন্সিক এক্সপার্ট জানায় মনোহর কুকুরদের যে চিকেন খাওয়াচ্ছিল সেগুলো সেদ্ধ করা, তবে মনোহরের মুখের ভেতরের চিকেনগুলো কাঁচা। তাই হতে পারে খুনি সাথে করে চিকেন নিয়ে এসেছিল। রীতারও মনে পড়ে গতরাতে মনোহর বলেছিল সে নিয়ম মেনে কুকুরদের খাবার খাওয়ায়,
তবে ইদানিং কেউ নাকি কুকুরদের কাঁচা চিকেন খাওয়াচ্ছে। রিতার একটু আফসোস হয়। গতরাতে খুনি বিচের আশেপাশে ছিল। রিতা ফরেন্সিক এক্সপার্টের কাছে আরও জানতে পারে মনোহরকে হাতের শিরা কেটে দিয়ে হত্যা করা হয়েছে। ইনফরমেশন নিয়ে রিতা বেরিয়ে আসে। যাবার পথে রিতার কাছে ফোন আসে। রিতা পতিতা পল্লী থেকে যে বাচ্চাদের উদ্ধার করেছিল সেই বাচ্চারা খুব ঝামেলা শুরু করেছে। বাচ্চাগুলোকে কাস্টাডিতে রাখা হয়েছিল। হঠাৎ ওরা কেন ঝামেলা করছে জানার জন্য রিতা সেখানে চলে যায়। গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে একটা মেয়ে বাচ্চাগুলোর সাথে দেখা করতে এসেছিল। এরপর থেকেই বাচ্চারা ঝামেলা শুরু করেছে। তারা মায়ের কাছে যাবে। পুলিশ নাকি ওদের মায়েদের জোর করে জেলে ঢুকিয়ে রেখেছে। রিতা স্টাফদের বকাঝকা করে। বাইরের লোকেরা এখানে ঢোকার সুযোগ পায় কিভাবে। এরপরে রিতা বাচ্চাদের কাছে গেলে বাচ্চারা প্লেট বাটি বাজিয়ে বিদ্রোহ শুরু করে। রিতা ওদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং বোঝানোর চেষ্টা করে ওদের মায়েরা ভালো আছে। তবে একজন বাচ্চা সুমির দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করে ওর মায়ের কি খবর। সুমির মা তো সেদিনই ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল। তাই রিতা কোনো উত্তর দিতে পারে না। ফলে বাচ্চারা আবারও প্লেট বাটি বাজাতে শুরু করে। রিতা আর ওদের সাথে ডিল করতে না পেরে আইজি অফিসে চলে আসে। আইজি স্যার জানায় রিতাকে প্রমোশন দিয়ে নতুন ডিসিপি বানানো হচ্ছে। কথাটা শুনে রিতা বেশ খুশি হয়। তবে সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে পারে না। তো পরের দিন রিতা ডিউটির জন্য রেডি হচ্ছিল। তখন নিজের হাতের দাগগুলো দেখে তার অতীতের কথা মনে পড়ে যায়। একদিন সে থানায় মায়ের কাছে বসেছিল। তখন একজন অফিসার রিতাকে জিজ্ঞেস করেছিল সে বড় হয়ে এসিপি নাকি কমিশনার হতে চায়। রিতা সরল মনে বলেছিল সে নিজের বাবার মতো সিঙ্গার হতে চায় এবং ব্যান্ডে গান করতে চায়। কথাটা শুনে রিতার মা প্রচণ্ড রেগে যায়। সে রিতাকে হাত চেপে ধরে বাইরে এনে বকাঝকা শুরু করে। মা এত জোরে তার হাতটা চেপে ধরেছিল যে হাতে নখের স্থায়ী দাগ বসে যায়। সেসব স্মৃতি মনে করে রিতা আবারও আপসেট ফিল করে। যাই হোক, আজকে প্রেস কনফারেন্স ডেকে আইজি রিতাকে নতুন ডিসিপি হিসেবে পরিচয় করিয়ে দেয়। সাংবাদিকরা টুকটাক প্রশ্ন করলে রিতা তাদের স্ট্রেট কাট উত্তর দিচ্ছিল। শেষে একটা মেয়ে সাংবাদিক উঠে দাঁড়িয়ে পতিতা পল্লী থেকে উদ্ধার করা বাচ্চাদের ব্যাপারে প্রশ্ন করে বলে বাচ্চারা নাকি কাস্টাডিতে হ্যাপি নেই। রিতার খেয়াল হয় এইটাই সেই মেয়েটা যে গতদিন বাচ্চাদেরকে উস্কে দিয়েছিল। সিসিটিভি ফুটেজে রিতা এই মেয়েটাকেই দেখেছিল। রিতা মেয়েটার নাম জিজ্ঞেস করলে মেয়েটা জানায় তার নাম অনিতা আচার্য। রিতা তাকেও স্পষ্ট জানিয়ে দেয় কনফিডেন্সিয়াল ইনফরমেশন তারা পাবলিক প্লেসে শেয়ার করে না। এদিকে আবার আরেক ঝামেলা হয়ে যায়। মনোহরের খুনের রাতের একটা ক্যামেরা ফুটেজে রিতার ড্রাগ সাপ্লায়ার পেদলারের ফটো চলে আসে। তাই পুলিশ অফিসার কামাত তাকে ধরে নিয়ে আসে। ফটোতে রিতাকেও দেখা যাচ্ছিল। তবে সৌভাগ্যবশত সে উল্টো দিকে বসেছিল এবং সে হুডি পরেছিল। তাই পুলিশ রিতার চেহারা দেখতে পায় না। এই জন্য কামাত পেদলারকে ধরে এনেছে তার সাথের মানুষটার ডিটেলস জানার জন্য। কিন্তু পেদলার একজন ডিসিপির নাম বলবি বা কিভাবে। পেদলার পড়ে যায় উভয় সংকটে। রিতার নামটা বলে দিলেও বিপদ, আবার না বললেও বিপদ। যাই হোক, এদিকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে সাজিদ নামের একটা ছেলে ছিল। রিহ্যাবিলিটেশন সেন্টারটা পরিচালনা করত প্রভাত রাউত নামের এক লোক। সকালে সে তদারকি করতে গিয়ে দেখেছিল সাজিদ তখনও ঘুমাচ্ছিল। তাই সে সাজিদের রুমে গিয়ে দেখে তার স্যান্ডেলে বালু কাদা লেগে আছে আর সে বেঘরে ঘুমাচ্ছে। রাউত নোটিশ করে সাজিদের হাতে ইনজেকশনের দাগ। রাউত একটু হতাশ হয়। সাজিদ আবারও ড্রাগ নিয়েছে, কিন্তু তাকে ড্রাগ দিচ্ছে কে জানার জন্য সে সাজিদের মোবাইলটা নিয়ে নেয়। রাউত বেরিয়ে যাবে, তখন সাজিদের ঘুম ভাঙে। সাজিদ কান্নাকাটি করে বলে সে এখানে থাকতে পারবে না। রাউত যেন সাজিদকে বাড়ি নিয়ে যায়। সাজিদের কান্না দেখে রাউত নিজের বাড়িতে সাজিদকে নিয়ে আসে। অনেকদিন আগে রাউতই সাজিদকে পথ থেকে তুলে এনে স্নেহ দিয়ে থাকার ব্যবস্থা করেছিল। তো সাজিদ কাপড় গোছানোর সময় দেখে জামার কলারে রক্তের দাগ লেগে আছে। সে দ্রুত নিজের জামাটা পরিষ্কার করতে শুরু করে। অন্যদিকে রাউত সাজিদের মোবাইলটা কিছুতেই অন করতে পারছিল না। তাই সে মোবাইলটা সার্ভিসিংয়ে নিয়ে যায়। সার্ভিসিং করে সে ডায়াল লিস্ট চেক করে শুধু আনন্দ নামে সেভ করা একটা নম্বর পায়। রাউত নম্বরটাকে ফোন করতেই সেটা সাংবাদিক অনিতা রিসিভ করে। তবে ওই সময় অনিতার সামনে আইজি চলে আসে বলে সে ফোনটা কেটে দেয়। আইজি অনিতার পারফরমেন্সে বেশ খুশি ছিল। সে অনিতাকে বলছিল তার সাংবাদিক না হয়ে পুলিশ অফিসার হওয়া উচিত ছিল। সে আইপিএস অফিসার যতীনের সাথে অনিতার পরিচয় করিয়ে দেয়। তবে অনিতা টেনশনে ছিল সাজিদ কেন তাকে ফোন করলো। সে দ্রুত বেরিয়ে এসে বারবার সাজিদকে ফোন করে। তবে রাউত ততক্ষণে ফোন অফ করে দিয়েছিল। রাউত সরাসরি সাজিদকে জিজ্ঞেস করে আনন্দ কে। প্রশ্নটা শুনেই সাজিদের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আতঙ্কিত হয়ে পড়ে। আসলে আনন্দ আর অনিতা একই মানুষ। দিনের বেলা অনিতার সাংবাদিক হয়ে ঘুরে বেড়ায়, আর রাতে নিজের ফেক চুল খুলে ফেললেই সে আনন্দ হয়ে যায়।
অ্যাকচুয়ালি সেদিন রাতে যে মনোহরের খুন হয়েছিল সেই খুনটা এরা দুজনে মিলেই করেছিল। মনোহরকে ধরতে টোপ হিসেবে ওরা কাঁচা চিকেন ছড়িয়ে রেখেছিল। মনোহরের কুকুর চিকেন খেতে খেতে এগিয়ে গেলে মনোহর কুকুরটাকে ফলো করতে থাকে। কুকুর ফলো করে সে ব্রিজের কাছে চলে আসে। এ সময় আশেপাশে লোকজন ছিল না। আনিতা মনোহরের সামনে এলে মনোহর বলে, তোমাকে আমার চেনা চেনা লাগছে, তুমি এখানে কি করছো? আনিতা মুখে কিছু বলে না, শুধু আক্রোশ ভরা চোখে মনোহরের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে আনিতা সাজিদকে ডাক দিলে সাজিদ পেছন থেকে মনোহরকে চেপে ধরে আর আনিতা দ্রুত মনোহরের হাতের শিরা কেটে দেয়। এরপরে কাঁচা চিকেন মনোহরের মুখের ভেতরে ঠেসে দেয়। খুনের পর দুজনেরই খিদে পেয়েছিল এবং তাদের ড্রাগন এবার দরকার ছিল, তাই ওরা মনোহরের মানিব্যাগটা পকেট থেকে বের করে নিয়ে চলে যায়। তো রাতের ঘটনাগুলো মনে পড়ায় সাজিদের খুব টেনশন শুরু হয়। রাউত কিভাবে আনন্দের ব্যাপারে জানলো সে বুঝতেই পারছিল না। তার উপর আবার রাউত এটাও জেনে গেছে আনন্দ কোনো ছেলে না, বরং একজন মেয়ে। এতে সাজিদ আরও ঘাবড়ে যায়। রাউত জানতে চায় আনন্দ সাজিদের সাথে জুভেনাইল সেন্টারে থাকতো কিনা বা সাজিদ আনন্দকে পছন্দ করে কিনা। তবে সাজিদ মিথ্যা করে বলে সে কোনো আনন্দকে চেনে না। রাউত জোর খাটাতে গেলে সাজিদ খেপে যায়, তাই রাউত আর তাকে না ঘাটিয়ে তাকে শান্ত করতে বুকে টেনে নেয়। এদিকে পরের দিন রীতা লোকাল থানায় যায় এবং কামাতের সাথে দেখা করে জানতে চায় মনোহরের কেসে সে কাকে গ্রেপ্তার করেছে। কামাত পেদলারের কথা জানালে পাশ থেকে ইন্দু কামাতকে বলে পেদলার ম্যাডামের ইনফর্মার। রীতা সরাসরি কাস্টাডিতে ঢুকে পেদলারকে দুটো থাপ্পড় মেরে সাবধান করে দেয়। এরপরে জিজ্ঞেস করে রাতে তার সাথে কে ছিল। পেদলার উত্তর দেয় রাতে সে বেশি স্মোক করে ফেলেছিল, তাই তার কিছু খেয়াল নেই। বাইরে বেরিয়ে এসে রীতা কামাতকে নির্দেশ দেয় সে যেন পেদলারের স্টেটমেন্ট নিয়ে তাকে ছেড়ে দেয়। আসলে পেদলার এখানে থাকা মানেই রীতার জন্য বিপদ। তবে কামাত পেদলারকে ছাড়তে চাইছিল না, কারণ খুনের সময়ে পেদলার ঘটনাস্থলে ছিল, মানে সে অবশ্যই কিছু জানবে। ব্যাপারটা সামলাতে রীতা স্পষ্টভাবে বলে দেয় মনোহরের কেসটা ক্রাইম ব্রাঞ্চ সামলাবে, তাই লোকাল পুলিশের নাক গলানোর দরকার নেই। এই বলে সে আবারও পেদলারকে ছেড়ে দেবার নির্দেশ দিয়ে চলে যায়। অফিসে ফিরে রীতা এভিডেন্সগুলো ঘাটাঘাটি করছিল। সেখানে মনোহরের মোবাইলটাও ছিল। রীতা বেশ কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করার পরে লক খুলে যায়। রীতা মনোহরের গ্যালারি চেক করার সময়ে একটা ফটো দেখে চমকে যায়। মনোহরের একটা সেলফির ব্যাকগ্রাউন্ডে আনিতাকে দেখা যাচ্ছিল। রীতা ইন্দুকে দিয়ে আনিতাকে ফোন করে বুড়োতে ডেকে আনে। এরপরে ফটোটা দেখিয়ে জিজ্ঞেস করে সে মনোহরকে ফলো করছিল কেন। আনিতা যেহেতু সাংবাদিক ছিল তাই তার জন্য একটা ইজি অজুহাত রেডি ছিল। সে সোজাসাপটা বলে দেয় আমি মনোহরের ইন্টারভিউ নিতে চাইছিলাম। সাংবাদিক যে কারো ইন্টারভিউ নিতেই পারে, তাই সামান্য একটা ফটো দিয়ে রীতা তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারে না। জিজ্ঞাসাবাদ শেষে বুড়ো থেকে বের হওয়ার সময়ে আনিতা ইন্দুকে ফোনে কথা বলতে শুনতে পায়। ইন্দু 2018 সালের কোনো দীনেশ প্রধানের মার্ডারের কেসের ব্যাপারে কথা বলছিল, যে খুনটা আটার মিলে হয়েছিল। এই কেসের কথাটা শুনতে পেয়ে আনিতা একটু চমকে ওঠে এবং দ্রুত বেরিয়ে যায়। তো পরের দিন দীনেশ প্রধানের পাশাপাশি রাভি দেশাই নামের আরেকজনেরও কেস ফাইল বুড়োতে আসে। এদের দুজনেরই 2018 সালে খুন হয়েছিল আর দুজনের খুনের প্যাটার্নই মনোহরের খুনের সাথে মিলে যাচ্ছিল। সেই সময় সাসপেক্ট হিসেবে কুত্তার গ্যাংয়ের শক্তি নামের একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। সে এখন জেলে আছে। রীতা এই তিনজনের ব্যাপারে একটা কমন লিড খুঁজে পায়। ইন্দু জানায় এরা তিনজনই সমাজসেবক ছিল। মনোহর 30,000 টাকা পেনশন পেত, যার মাঝে 9,000 টাকার শুধু চিকেনই কিনত, আর এই চিকেনগুলো সে কুকুরদের খাওয়াতো। অথচ নিজে শুধুমাত্র চা এবং বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট করত। দীনেশের আটার মিল ছিল, সে গরিবদের মাঝে আটা বিলিয়ে দিত। আর রাভি দেশাই মূলত গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতো। সামাজিক দৃষ্টিকোণ থেকে এরা সবাই ভালো মানুষ ছিল, তবুও এদেরকে কেউ কেনই বা হত্যা করলো। যাই হোক, এদিকে সাজিদের সাথে যোগাযোগ করতে না পেরে আনিতা রাউতের বাড়ি চলে আসে। সাজিদ আনিতাকে দেখে অস্থির হয়ে যায়, তার এখানে আসা উচিত হয়নি। আনিতা হন্যে হয়ে সাজিদের মোবাইলটা খুঁজতে শুরু করে। আনিতা বলে সকালে তার নম্বর থেকে ফোন এসেছিল, সে শিওর কলটা রাউত করেছিল। রাউত তার ভয়েস শুনে ফেলেছে, তাই রাউতকে সরিয়ে দিতে হবে। তবে সাজিদ বোঝায় রাউত খুব ভালো মানুষ। রাউত তাকে পথ থেকে তুলে এনে নতুন জীবন দিয়েছিল। রাউত তাদের কোনো ক্ষতি করবে না। এরই মধ্যে তর্কাতর্কির আওয়াজ শুনে সাজিদের ঘরে রাউত চলে আসে। রাউত আনন্দের নম্বরে ফোন করতেই অনিতার মোবাইলটা বেজে ওঠে। অনিতা সাজিদের দিকে তাকিয়ে ইশারায় বলে দেখ, তোর মোবাইলটা রাউতের কাছেই আছে। সাজিদ এবার বেশ ভায়োলেন্ট হয়ে ওঠে। সে দুনিয়ায় একমাত্র অনিতাকেই বিশ্বাস করে। তাছাড়া বাকি লোকেরা যতই ভালো হোক, সে কাউকে বিশ্বাস বা ভরসা করতে পারে না। আসলে সাজিদ আর অনিতার বন্ডিংটা
অনেক দৃঢ়। তাদের প্রথম আলাপ হয়েছিল 2015 সালের দিকে। তখন দুজনেই একটা অনাথ আশ্রমে থাকতো। অনাথ আশ্রমে আনিতা বাদে সবাই ছেলে ছিল, তবে কেউই জানতো না আনিতা একজন মেয়ে। শুধুমাত্র সাজিদ এবং অনাথ আশ্রমের মালিক এডওয়ার্ড ফার্নান্দো আনিতার সত্যটা জানতো। আর এই ব্যাপারটারই ফায়দা লুটতো এডওয়ার্ড। সে প্রায়ই অনিতাকে নিজের রুমে ডেকে নিত এবং চকলেটের লোভ দেখিয়ে আনন্দ করত। একদিন আর সহ্য করতে না পেরে আনিতা সাজিদকে নিয়ে একটা ভয়ঙ্কর প্ল্যান করে। আনিতা প্রথমে এডওয়ার্ডের অফিস রুমে যায়। মজামস্তির আগে এডওয়ার্ড একটু লুকোচুরি খেলতে চাইছিল। সে অনিতাকে দিয়ে নিজের চোখ বেঁধে ফেলে এবং লুকোচুরি খেলতে শুরু করে। তখন সাজিদও রুমে চলে আসে। আনিতা একটি ছুরি দিয়ে এডওয়ার্ডকে আঘাত করে। এডওয়ার্ড দ্রুত চোখের বাঁধন খুলে ফেলে, কিন্তু সাজিদ তাকে চেপে ধরে। সুযোগ পেয়ে আনিতা এডওয়ার্ডের হাতের শিরা কেটে দেয়। এরপরে অনেকগুলো চকলেট এডওয়ার্ডের মুখের ভেতরে ঠেসে দেয়। আর এটাই ছিল মূলত দুজনের প্রথম খুন। এরপরে তারা অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। দুজন অনেক আনন্দে ছিল, কিন্তু একদিন সাজিদ সব দোষ নিজের ওপরে নিয়ে স্যারেন্ডার করে। এতে আনিতা খুবই আপসেট হয়। তার ওপরে আবার আনিতার দাদি এবং চাচা খোঁজ পায় আনিতা একটা অনাথ আশ্রমে আছে। তাই আনিতা সাজিদকে ফোন করে কথাটা জানিয়ে দেয় এবং ছাড়া পেলে তার চাচার বাড়িতে আসতে বলে। মূলত এভাবেই পরে দুজনের বিচ্ছেদ হয়। আবারও পরে তারা এক হয়ে যায়। এই জন্য দুজনের বন্ডিং আজও স্ট্রং। তো যাই হোক, রাউত যেহেতু অনিতার ব্যাপারে জেনে গেছে, তাই আনিতা সাজিদকে উস্কে দেয়। ফলে তারও মেজাজ বিগড়ে যায়। দুজনে মিলে রাউতকে খুন করে ফেলে। যদিও রাউতের কোনো দোষই ছিল না। সে দুজনকে কিছু না বলে নিজের রুমেই ফিরে যাচ্ছিল, কিন্তু আনিতার প্ররোচনায় সাজিদ রাউতকে আটকায় এবং তার হাতের শিরা কেটে দেয়। রাউতের মৃত্যুর মুহূর্তে তারা মোবাইলটা রাউতের মুখের ভেতরে ঠেসে দেয়। এই ঘটনার পর থেকেই সাজিদ খুব ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। যে মানুষটা তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল, তাকেই সে খুন করে ফেলল। অনিতা সাজিদকে শান্ত করার চেষ্টা করে এবং তার চাচার বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে পুলিশ রাউতের লাশটা খুঁজে পায়। রিতা নিজেও ঘটনাস্থলে যায়। সে ক্রাইম সিনে রাউতের ডায়েরি পায়, যেখানে আনন্দের নাম এবং মোবাইল নম্বর লেখা ছিল। রিতা রাউতের সেক্রেটারিকে জেরা করলে সে জানায় খুনটা সাজিদই করেছে। সে রাউতকে এসব নেশাখোরকে ঘরে জায়গা দিতে নিষেধ করেছিল, কিন্তু রাউত সাজিদকে বিশ্বাস করে নিজের জীবনটাই হারালো। তো ক্রাইম সিন থেকে পুলিশ মহিলার চুল এবং দুটো আলাদা ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে এভিডেন্স হিসেবে নিয়ে আসে। এদিকে সাজিদের মন ভালো করতে আনিতা তাকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে সাজিদকে নিজের চাচার রুমে নিয়ে যায়। সাজিদ আনিতার চাচাকে দেখে একটু ভয় পেয়ে যায়। জুভেনাইল জেল থেকে ছাড়া পেয়ে সাজিদ যেদিন প্রথমবার আনিতার বাড়িতে গিয়েছিল, সেদিন আনিতার চাচা তাকে বেদম মেরেছিল। পরবর্তীতে সেই শোধ নিতে আনিতা নিজের চাচাকেই পঙ্গু করে দেয়। এখনও সে চাচাকে শাস্তি হিসেবে জিন্দা লাশ বানিয়ে রেখেছে। একটা মেয়ে যে কতটা ভয়ানক হতে পারে, আনিতাকে না দেখলে সেটা বোঝার উপায় নেই। যাই হোক, মিডিয়া যখন ক্রাইম সিনে ভিড় করেছিল, তখন ভিড়ের মাঝে সাংবাদিক সেজে আনিতাও যায়। আইজি আইপিএস অফিসার যতীনের সাথে আনিতাকে পরিচয় করিয়ে দেবার পর থেকেই যতীনের আনিতার উপরে অ্যাট্রাকশন কাজ করছে। কিন্তু সে তো আর জানতো না আনিতা কি জিনিস। যতীন আনিতাকে ইমপ্রেস করতে ভেতরের একটা কথা আনিতাকে জানিয়ে দেয়। সেটা হলো পুলিশ সাজিদকে মেইন সাসপেক্ট হিসেবে ধরে ইনভেস্টিগেশন করছে। কথাটা শুনে আনিতা একটু টেনশনে পড়ে যায়। আনিতা কাজ ছেড়ে বাড়ি ফিরে কোথাও সাজিদকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। সাজিদ তাকে কিছু না জানিয়ে কোথাও চলে গেছে। এদিকে রিতা আইজির অফিসে কেসের আপডেট জানাতে যায়। সেখানে এসিপি বিক্রমও ছিল। রিতার জায়গায় ডিসিপির প্রমোশনটা বিক্রমের পাওয়ার কথা ছিল। সেই প্রমোশনটা রিতা পাওয়ায় বিক্রম তাকে হিংসা করে। এই জন্য এই কেসটা নিয়ে রিতা বিক্রমের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তাই আইজি বেশি প্যাচাল না পেরে আপাতত সাজিদকে সাসপেক্ট হিসেবে গ্রেপ্তার করার নির্দেশ দেয়। নিজের চেম্বারে ফিরে রিতার মেজাজ খুব খারাপ হয়েছিল। সে চান্দু নামে এক গ্যাংস্টারের ইন্টারভিউ দেখছিল, কারণ সাজিদ একসময় চান্দুর সাথেও ছিল। এই সময় আবার ইন্দু এসে ছুটি চাইলে রিতার মেজাজ আরও খারাপ হয়ে যায়। সে ইন্দুকে বকাঝকা করে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়, আর চান্দুর ব্যাপারে ইনফরমেশন বের করতে না পারলে চাকরি ছেড়ে দিতে বলে। বকা খেয়ে ইন্দু চান্দুর সাথে দেখা করতে যায়। চান্দুর অবস্থা এখন বেশ খারাপ। একসময়ের গ্যাংস্টার এখন প্রায় পথের ফকির। চান্দুর কাছে ইন্দু জানতে পারে ছোটবেলায় সাজিদকে অনাথ আশ্রমের মালিক এডওয়ার্ডকে হত্যার জন্য অভিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে পুলিশের সাইবার টিম আরেকটা লিড পায়। রাউতের ফোনের লাস্ট কলটা আনন্দ নামের কাউকে করেছিল, আর এই সেম নম্বরটাই রিতা রাউতের ডায়েরিতে পেয়েছিল। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সিমটা এডওয়ার্ডের নামে রেজিস্টার করা। এরই মধ্যে নম্বরটা ট্র্যাক হয়ে যায়। তারা নম্বর ট্রেস করে নদীর ধারে যায় এবং একটা মোবাইল খুঁজে পায়,
যদিও মোবাইলটা একজন জেলে খুঁজে পেয়ে অন করেছিল বলেই নম্বরটা ট্রেস হয়েছিল। রাউতকে মারার পরে দুজনের রাতে এখানে এসেছিল। এই মোবাইলটার জন্যই সাজিদের রাউতকে খুন করতে হয়েছে। তাই অপরাধ বোধে সাজিদ মোবাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। অন্ধকারে আনিতা মোবাইলটা খুঁজে না পেয়ে ফিরে গিয়েছিল। সেই মোবাইলটাই মূলত এখন পুলিশের হাতে। তো রিতা আশেপাশের জায়গাটা ভালো করে চেক করে। সেখানে তারা ড্রাগ নেবার সুই এবং অন্যান্য জিনিসও খুঁজে পায় যেগুলো সাজিদ ইউজ করত। রিতা অফিসে ফিরে আসার পরে ইন্দু চান্দুর কাছে পাওয়া ইনফরমেশনগুলো রিতাকে জানায়। পাশাপাশি সে বলে এডওয়ার্ডকে হয়তো সাজিদ খুন করেনি, কারণ সাজিদ লেফটি ছিল আর এডওয়ার্ডের যে শিরা কেটেছে সে ডানহাতি। ইন্দুর অবজারভেশনে রিতা বেশ খুশি হয়। এদিকে সাজিদ একটা সিনেমা হলে গিয়ে একজনের কাছ থেকে ড্রাগ কিনে সেবন করছিল। এ সময় এসিপি বিক্রমের একজন সোর্স সাজিদকে খুঁজে পায়। সে প্রথমেই সাজিদের ফটো তুলে বিক্রমকে পাঠিয়ে দেয়। ড্রাগ নেবার পরে সাজিদের হ্যালুসিনেশন হয়। সে রাউতকে হ্যালুসিনেট করে। এরপরে সাজিদ বেরিয়ে যায়। রাস্তায় এলোমেলোভাবে হেঁটে সে একটা স্টেশনের ফ্লাইওভারের ওপরে ওঠে এবং ঝাঁপ দিয়ে সুইসাইডের প্রস্তুতি নেয়। বিক্রমের সোর্স তখনও সাজিদকে ফলো করছিল। পরিস্থিতি খারাপ দেখে সে দ্রুত বিক্রমকে ফোন করে। এরপরে কোনো রকমে লাস্ট মুহূর্তে সাজিদকে উদ্ধার করা হয়। এদিকে আনিতাও সাজিদকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিল। শেষে কোথাও খুঁজে না পেয়ে সে যতীনকে টার্গেট করার কথা ভাবে, যাতে কৌশলে যতীনের মাধ্যমে সাজিদের খোঁজ বের করা যায়। সে যতীনকে ফোন করে ডেটে যাওয়ার জন্য ইনভাইট করলে যতীন গদমদ হয়ে রাজি হয়ে যায়। অন্যদিকে বিক্রম সাজিদকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রিতাও এসেছিল। ডাক্তার জানায় সাজিদ ড্রাগের ওভারডোজে সেন্সলেস হয়ে গেছে। সাজিদকে রিতার আগে বিক্রম উদ্ধার করায় বিক্রম একটু বেশি ভাব নিচ্ছিল। রিতা বিক্রমকে জিজ্ঞেস করে সাজিদ রেল স্টেশনে আছে, এই ইনফরমেশন সে কোথায় পেল। রিতা দাবি করে বিক্রম তার কাছ থেকে এই কেসের সব ইনফরমেশন ছিনিয়ে নিচ্ছে। আসলে দুজনের ভেতরে ইগোর একটা লড়াই চলছিল, যেখানে দুজনই দুজনকে ছাড়িয়ে যেতে চাইছিল। তো মুড অফ করে রিতা বাড়ি ফিরে দেখে আদিত্য তার জন্য একটা চিরকুট রেখে গেছে। মানে আদিত্য ব্রেকআপ করে চলে গেছে। কারণ লাস্ট কিছুদিন রিতা একেবারেই আদিত্যকে পাত্তা দিচ্ছিল না। এঙ্গেজমেন্টের জন্য বেশ কয়েকবার ডেট ঠিক করলেও রিতা সময় দেয়নি। তাই আর ধৈর্য ধরতে না পেরে আদিত্য আলাদা হয়ে গেছে। মুড বেশি খারাপ হয়ে যাওয়ায় রিতা নিজের মাকে হ্যালুসিনেট করে। মা তাকে তাচ্ছিল্য করে বলছিল, বাহ, আদিত্য তোকে ছেড়ে চলে গেছে। ছোটবেলায় মায়ের শাসনগুলো রিতার আবারও মনে পড়ে যায় এবং সে ভয়ে আটকে ওঠে। সারা দেশ জানে রিতা খুবই কঠোর একজন অফিসার, অথচ নিজের মনের ভেতরে সে পাহাড় সমান কষ্ট পুষে রেখেছে। যাই হোক, এদিকে আনিতা যতীনের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে। তখন কথার এক ফাঁকে যতীন বলে দেয় পুলিশ আনন্ত নামের একজনকেও সন্দেহ করছে। হয়তো আনন্ত আর সাজিদ দুজনে মিলে খুনগুলো করছিল। কথাগুলো শুনে আনিতা বেশ ঘাবড়ে যায়। সে আর এক মুহূর্ত না বসে দ্রুত বেরিয়ে যায়। পরের দিন আইজি রিতাকে বাচ্চাদের সাথে একটা ভিডিও শুট করতে পাঠায়। সেখানে একটা বাচ্চার চুল বড় দেখানোর জন্য ফেক চুল লাগানো হচ্ছিল। এটা দেখে রিতার মনে প্রশ্ন আসে, আনন্ত কোনো মেয়ে নয় তো? কারণ রাউতের বাড়ির ক্রাইম সিন থেকে তারা একটা মহিলার চুল পেয়েছিল। এই জন্য ব্যাপারটা যাচাই করতে রিতা ইন্দুকে নিয়ে সেই এতিমখানায় যায়, যেখানে সাজিদ ছোটবেলায় ছিল। মানে যেখানে এডওয়ার্ডকে হত্যা করে পালিয়েছিল। সেখানে গিয়ে 2005 থেকে 2015 সালের ভেতরে যে মেয়েগুলোকে এতিমখানায় আনা হয়েছিল তাদের লিস্ট চায়। তবে স্টাফ জানায় সে প্রথম থেকে এখানে রয়েছে। এটা শুধুমাত্র ছেলেদের জন্য বানানো হয়েছিল। এখানে কখনো কোনো মেয়েকে ভর্তি করাই হয়নি। এবার রিতা আর ইন্দুর ব্যাপারটা গুলিয়ে যায়। তবুও রিতা ইন্দুকে রেকর্ড চেক করতে বলে। তাই ইন্দু রেকর্ড চেক করতে শুরু করে। রেকর্ড চেক করে ইন্দু আনন্তের নামটা রেজিস্টারে পায়। তাকে ললিতা নামের কেউ একজন এতিমখানায় রেখে গিয়েছিল। সেখানে ফোন নম্বর এবং অ্যাড্রেস ছিল। ইন্দু ইনফরমেশনটা কালেক্ট করে নেয়। এরপরে রিতাকে ফোন করে জানিয়ে দেয় আনন্দ নামের একজনকে ললিতা নামের কেউ এতিমখানায় রেখে গিয়েছিল। রেজিস্টারে পাওয়া ফোন নম্বর ট্র্যাক করে জানা গেছে সিমটা এনকাউন্টার স্পেশালিস্ট অফিসার জয় আচার্যের নামে রেজিস্টার করা। ইন্দু জয় আচার্যের নামে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পায়। সেখান থেকে সে জয় আচার্যের ফটোটা উঠিয়ে নেয়। জয় আচার্যের ওপরে একটা বায়োগ্রাফি ফিল্ম বানানোর কথা চলছে। তাই রিতা ইন্দুকে নিয়ে ডিরেক্টর বা প্রডিউসার অজিত মোরের কাছে ইনফরমেশন কালেক্ট করতে যায়। অজিতের কাছে জানা যায় জয় অনেকগুলো এনকাউন্টার করেছিল। তার শত্রুর সংখ্যাও ছিল অনেক। সেসব শত্রুদের ভেতরেই কেউ একজন জয়কেও কপালে শ্যুট করে মেরে ফেলেছিল। জয়কে যেখানে শ্যুট করা হয়েছিল সেই জায়গার ফটো তারা দেখে।
জায়গাটা হলো ললিতার টিচিং সেন্টার, যেখানে রাশিয়ান এবং হিন্দি ভাষা শেখানো হতো। যেহেতু কোচিংয়ের নাম আর আনন্দকে অনাথ আশ্রমে রেখে আসা মহিলা দুজনের নামই ললিতা, তাই তারা ললিতার কোচিং সেন্টারে গিয়ে ললিতার সাথে দেখা করে। যদিও অনেক বছর আগেই কোচিং বন্ধ হয়ে গেছে, তো ললিতা জানায় সে ভিভিয়ান নামের এক রাশিয়ানকে এখানে রাশিয়ান ভাষার শিক্ষিকা হিসেবে এনেছিল। তবে কোচিংয়ের আড়ালে সে ভিভিয়ানকে দিয়ে দেহ ব্যবসা করাতো। একটা কেসের কাজে জয় ভিভিয়ানের কাছে আসা যাওয়া করত, আর এভাবেই দুজনের মধ্যে প্রেম হয়ে যায় এবং ভিভিয়ানও প্রেগনেন্ট হয়ে যায়। তাই জয় তাকে বিয়ে করে নেয়। তারা দুজনে একটা পুত্র সন্তানের স্বপ্ন দেখছিল। একদিন জয় ভিভিয়ানকে ললিতার কোচিংয়ের সামনে নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার জন্য গাড়ি ঘোরাচ্ছিল, তখন কেউ তাকে শুট করে মেরে ফেলে। পরবর্তীতে ভিভিয়ানকে আবারও দেহ ব্যবসায় লাগিয়ে দেওয়া হয়। ভিভিয়ান চেয়েছিল তার একজন পুত্র সন্তান হোক, আর সেই সন্তানটা জয়ের মতোই সাহসী হোক, কিন্তু তার একজন কন্যা সন্তান জন্ম নেয়। ভিভিয়ান যে পরিবেশে থাকতো সেখানে কন্যা সন্তান জন্মানো অভিশাপের মতো। হয়তো একদিন তার মেয়েকেও দেহ ব্যবসায় লাগিয়ে দেওয়া হবে। এই ভয়ে ভিভিয়ান মেয়েকে ছেলে সাজিয়ে রাখত। সে মেয়ের নাম রেখেছিল আনন্দ। সে সবসময় তাকে ছেলেদের পোশাক আশাক পরিয়ে রাখত। কিন্তু একদিন পুলিশ রেড দেয় এবং আনন্দকে ভিভিয়ানের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। ভিভিয়ান আনন্দকে কিছুতেই হারাতে চাইছিল না, তাই সে আনন্দকে বুকে চেপে ধরে ওপর থেকে ঝাঁপ দেয়। এতে ভিভিয়ান নিজে মরে গেলেও আনন্দ বেঁচে যায়। ভিভিয়ান মরার পরে ললিতা আনন্দকে নিয়ে সমস্যায় পড়ে যায়। কেউ যাতে আনন্দ মেয়ে এই পরিচয়টা না পায়, এই জন্য ললিতা তাকে ছেলে সাজিয়ে অনাথ আশ্রমে রেখে আসে। ললিতার এমন বিবেকহীন কাজে রীতা বেশ ক্ষেপে যায়। তবে ললিতা তার পাপের শাস্তি অলরেডি পেয়ে গেছে। সে এখন প্যারালাইজড। এই জন্য রীতা আর কিছু না বলে বেরিয়ে আসে। বের হতে আবার ইন্দুর কাছে ফোন আসে এবং জানানো হয় চান্দুর মার্ডার হয়ে গেছে। রীতা মার্ডার স্পটে গিয়ে দেখে চান্দুকেও সেম প্যাটার্নে খুন করা হয়েছে। ফরেন্সিক এক্সপার্ট জানায় মরার আগে চান্দু খুনিকে ঘায়েল করেছে। রুমের ভেতরে চান্দু ছাড়াও অন্য কারো রক্তের ট্রেস পাওয়া গেছে। এদিকে ইন্সপেক্টর কামাত আবারও পেদলাকে ড্রাগসহ হাতে নাতে গ্রেপ্তার করে নিয়ে আসে। পেদলারকে টর্চারের পরে কামাত পুরনো জের ধরে আবারও জিজ্ঞেস করে মনোহরের মৃত্যুর দিনে তার সাথে আরেকজন কে ছিল। এবার পেদলার মায়ের ভয়ে স্বীকার করে তার সাথে ওই দিন ডিসিপি রীতা ছিল, আর সে রীতাকে ড্রাগ সাপ্লাই দিয়েছিল। কথাটা জানা মাত্রই কামাত বিক্রমকে ফোন করে। তবে বিক্রম এই সময়ে আইজির সামনে অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়েছিল। সে আইজিকে কনফিডেন্সের সাথে বলেছিল সাজিদই খুনি, কিন্তু সাজিদ তো তাদের কাস্টাডিতে আছে। তবুও বাইরে আগের প্যাটার্নে চান্দু খুন হলো, তাই এটা তো শিওর সাজিদ ছাড়াও আরেকজন খুনি আছে। তো আইজি ব্যাপারটা নিয়ে বিক্রমকে বকাঝকা করে। বিক্রম রাগে আগুন হয়ে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে সাজিদের কাছে যায়। আসলে বিরিয়ানির ভেতরে ড্রাগের ইনজেকশন ছিল। বিক্রম সাজিদকে সব রকম ভাবে টোপ দেয় যাতে সে স্বীকার করে তার সঙ্গীকে। এরই মধ্যে কামাত কয়েকবার বিক্রমকে ফোন দিলে বিক্রম রাগ করে ফোন রিসিভ করে। তবে কামাতের ইনফরমেশনটা পেয়েই বিক্রমের মুড ভালো হয়ে যায়। এই মুহূর্তে রীতার সর্বনাশ হওয়া মানেই তো বিক্রমের লাভ। এদিকে আবার আনিতা আরেক চাল দিয়ে দেয়। সে রীতার বিরুদ্ধে একটা আর্টিকেল ছাপে। সেখানে উল্লেখ করে রীতা কেস সলভের চেষ্টা না করে লাইমলাইটে থাকার জন্য এসব করছে। তাছাড়া বাচ্চাদের উদ্ধারের ওই অপারেশনে একজন মহিলা মারা গিয়েছিল এবং রীতা ক্রিমিনালকে গুলি করে মেরেছিল। এই ব্যাপারটাও আনিতা লিক করে দেয়। আর শেষে সোর্স হিসেবে আইপিএস অফিসার যতীনের নামটা লিখে দেয়। যতীন তো এবার বেকায়দায় পড়ে যায়, কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে কামাত এবং বিক্রম আর্টিকেলটা পড়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। এখন যদি তারা জাস্ট পেদলারের কাছে পাওয়া ইনফরমেশনটা লিক করে তাহলেই রীতার রেপুটেশন শেষ হয়ে যাবে। তবে রীতা বসেছিল না, সে তার এক সোর্সের মাধ্যমে একটা ফটো পায়। আনিতা যখন আচার্য নিবাস থেকে বের হচ্ছিল তখন ফটোটা তোলা হয়েছে। এতে রীতার সন্দেহ জাগে আনিতা আর আনন্দ আসলে একই জন। রীতা সোজা আইজিকে গিয়ে ব্যাপারটা জানায়, কিন্তু জাস্ট এই ফটোর উপরে ভিত্তি করে তারা কোনো অভিযোগ আনতে পারবে না। তাছাড়া আনিতা আর্টিকেল ছাপানোর পরে এখন যদি তারা আনিতার বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে সবাই ভাববে রীতা প্রতিহিংসা বশত এগুলো করছে। রীতা আইজিকে কনভিন্স করতে ব্যর্থ হয়ে নিজের চেম্বারে গিয়ে অস্থির হয়েছিল। এরই মধ্যে বিক্রম পেদলারের স্বীকারোক্তির ভিডিও অনলাইনে ভাইরাল করে দেয়। ফলে রীতার রেপুটেশন একদম ধুলোয় মিশে যায়। বেশি আপসেট হয়ে যাওয়ায় রীতা আবারও তার মাকে হ্যালোসিনেট করে। তার ছোটবেলার স্মৃতিও মনে পড়ে যায়। একদিন রীতা মিউজিক বক্সে গান শুনছিল এবং নেচে নেচে গান গাইছিল। এই সময় তার মা ডিউটি থেকে ফিরে এসে এই দৃশ্য দেখে রেগে আগুন হয়ে যায়। মা সেবার এত ক্ষেপে গিয়েছিল যে রীতাকে নিয়ে কিচেনে চলে যায়। এরপরে গ্যাসের সিলিন্ডার খুলে দিয়ে রীতাকে সহ আগুনে পুড়ে সুইসাইডের হুমকি দেয়। সেসব পুরনো কথা মনে পড়ে রীতা আরো বেশি আপসেট হয়ে যায়। এরপরে রীতা ইন্দুর বাড়িতে যায়। ইন্দু তাকে খেতে দিলে সে খেতে বসে। রীতা ইন্দুর সাথে
নিজের অতীত লাইফের ট্রমার কথাগুলো শেয়ার করে, কিন্তু মায়ের মতো করে রিতাকে আগলে নেয় এবং কনফিডেন্স দেয়। পরের দিন রিতা সাজিদের কাছে স্বীকারোক্তি আদায়ের জন্য একটা ট্রিক্স খাটায়। সে আচার্য নিবাসের সামনে থেকে তোলা আনিতার ফটোটা সাজিদকে দেখিয়ে বলে আনিতাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে। কথাটা শুনেই সাজিদ অস্থির হয়ে যায়। রিতা তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করে তারা দুজনে মিলেই খুনগুলো করেছে। এরপর রিতা বেরিয়ে যতীনের কাছে যায়। সে আসলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছিল। সে যতীনকে ভুল শুধরে নেবার একটা সুযোগ দেয়। যতীনকে দিয়ে সে অনিতাকে ফোন দেওয়ায় এবং বলায় রিতা ম্যাম সাজিদকে গুলি করে দিয়েছে, সাজিদকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথাটা শুনে আবার অনিতা অস্থির হয়ে পড়ে। সে একটা হেস্তনেস্ত করার প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বের হয়। তবে বের হবার আগে নিজের পঙ্গু চাচাকে খুন করে রেখে যায়। অনিতা বের হয়ে যাওয়ার পরেই রিতা ফোর্স নিয়ে অনিতার চাচার বাড়িতে রেড দেয়। সেখানে গিয়ে দেখে অনিতার দাদি ভয়ে জড়সড় হয়ে বসে আছে আর অনিতার চাচার লাশ পড়ে আছে। অনিতা চাচার গলা কেটে দিয়েছে আর মুখের ভেতরে একটা সিগারেট ঠেসে দিয়েছে, কারণ সুস্থ থাকতে তার চাচা প্রচুর সিগারেট খেত। রিতা অনিতার বাড়ি সার্চ করে এখন পর্যন্ত খুন হওয়া সব ভিকটিমের মানিব্যাগ পায়, তার মা ভিভিয়ানের ফটো, এছাড়া কয়েকটা নকল চুলও পায়। রিতা এই খবরটা আইজিকে জানাতে ফোন করলে উল্টো আইজি বলে রিতাকে সাসপেন্ড করা হয়েছে, ইমিডিয়েটলি তাকে কেসটা ছেড়ে দিতে হবে। কথাটা শুনে রিতা অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এদিকে হাসপাতালে বসে অনিতা মোবাইলে বাড়ির লাইভ সিসিটিভি ফুটেজ দেখতে পায়। রিতা তার বাড়ি সার্চ করছে। এতে সে বুঝে যায় এখানে তাকে ফাঁদে ফেলতেই আনা হয়েছে, তাই ওয়াশরুমে যাবার নাম করে পালিয়ে যায়। যতীন, ইন্দু সহ বাকিরা অনিতাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে অনিতা ইন্দুকে হাতের নাগালে পেয়ে সেম প্যাটার্নে খুন করে ফেলে এবং রেইনকোট পরে বেরিয়ে যায়। অন্যদিকে রিতা ফেরার পথে ইন্দুর নিউজটা পায়। ইন্দুর মৃত্যুটা রিতাকে প্রচণ্ড কষ্ট দেয়। বলা চলে রিতার লাইফে ইন্দুই একটু আপন ছিল। যাই হোক, রিতাকে অনিচ্ছা সত্ত্বেও কেসের ফাইল বিক্রমকে হ্যান্ডওভার করা লাগে। অন্যদিকে অনিতা এবার বাচ্চাদের কাস্টাডিতে চলে যায়, মানে রিতা বাচ্চাদের উদ্ধার করে যেখানে রেখেছিল সেখানে চলে যায়। প্রথমেই সে গার্ডকে মেরে ফেলে এবং স্টাফের মোবাইল থেকে রিতাকে থ্রেট দেয় রিতা যদি 1 ঘন্টার ভেতরে সাজিদকে নিয়ে না আসে তাহলে সে সবগুলো বাচ্চাকে মেরে ফেলবে। ফোন রেখে অনিতা বাচ্চাদের এক রুমে রাখে আর স্টাফদের আরেক রুমে রাখে। তবে একটা স্টাফ পালানোর চেষ্টা করলে অনিতা তাকে মেরে ফেলে। এরপরে ইন্টারকমে বাচ্চাদের ম্যানিপুলেট করতে বলে এরা সবাই মিথ্যুক, এরা যতই বলুক তোমাদের মায়ের সাথে দেখা করাবে, কিন্তু আদতে এরা কখনোই তোমাদের মায়ের সাথে দেখা করাবে না। এদিকে রিতা আইজিকে কনভিন্স করে সাজিদকে নিয়ে বেরিয়ে আসে। তবে পথে সে সাজিদকে বুঝিয়ে দেয় অনিতা যেগুলো করেছে সব ভুল। অনিতা নিজের প্রয়োজনে সাজিদকে ইউজ করছে। রিতা মোবাইলে অনিতার সাথে সাজিদকে কানেক্ট করে দেয়। সাজিদ অনিতাকে বলে সে যেন সারেন্ডার করে, কিন্তু অনিতা স্পষ্ট করে জানিয়ে দেয় সে কখনোই সারেন্ডার করবে না। হতাশ হয়ে সাজিদ ফোন রেখে দেয়। এরপরে তারা পৌঁছালে অনিতা একজন স্টাফকে হোস্টেস বানিয়ে গলায় ছুরি ধরে রাখে। অনিতা রিতাকে সাজিদের হ্যান্ডকাফ খুলে দিতে বলে। হ্যান্ডকাফ খুললে সেটা আবার রিতার হাতে পরিয়ে দেওয়া হয়। এরপর স্টাফকে ছেড়ে অনিতা রিতাকে ধরে। রিতা অনিতার কনফিডেন্স নষ্ট করার জন্য বলে সাজিদ তাকে সবকিছু বলে দিয়েছে। এটা শুনে অনিতা বেশ রেগে যায়। সে রিতার গলায় ছুরি ধরে এবং সাজিদকে জিজ্ঞেস করে সে সত্যি রিতাকে সব বলে দিয়েছে কিনা। সাজিদ অনিতাকে সামলানোর চেষ্টা করছিল। তখন অনিতাকে উস্কে দিতে রিতা ওদের দুজনের একান্ত সময় কাটানোর মুহূর্তগুলোর কথা বলে। এতে অনিতা আরও খেপে যায়। এদিকে আবার রিতা আরেকটা ট্রিক্স খাটায়। অনিতা বাচ্চাদেরকে রিতার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছিল, তাই রিতা আইজিকে বলে বাচ্চাদের মায়েদেরকেও ছাড়িয়ে নিয়ে আসে। বাচ্চারা জানালা দিয়ে মায়েদের দেখে অনিতার কথা সব ভুলে যায়। অনিতা বাচ্চাদের শান্ত হতে বললে বাচ্চারা তাকে আর পাত্তা দেয় না। এরই ফাঁকে সাজিদ রিতার হ্যান্ডকাপ খুলে দেয়। এটা দেখে অনিতা নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে ছুরি নিয়ে রিতার ওপরে ঝাঁপিয়ে পড়ে। তবে রিতা ট্রেন্ড অফিসার, তাই অনিতা তার সাথে পেরে উঠছিল না। হেল্পের জন্য অনিতা সাজিদকে ডাকলে সাজিদ তাকে হেল্প করার বদলে উল্টো তাকিয়ে আটকায়। এতে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। অনিতা সাজিদকে বলে ওরা তোকে ম্যানিপুলেট করেছে, ওদের কথা শুনিস না। সাজিদও স্পষ্ট বলে তুইও তো আমাকে ম্যানিপুলেট করেই এতদিন ইউজ করেছিস। কথাটা শেষ করেই সাজিদ অনিতার হাত ধরে তার হাতের ছুরিটা নিজের ঘাড়ে ঢুকিয়ে দেয়। রিতা ততক্ষণে বাচ্চাদের মুক্ত করে বাইরে পাঠিয়ে দেয়। সাজিদের মৃত্যুতে অনিতা খুবই ক্ষেপে যায়। সে কিছুতেই রিতার কাছে ধরা দেবে না, তাই সে কিচেনের গ্যাস সিলিন্ডারগুলোর গ্যাস খুলে দিয়ে আগুন জ্বালিয়ে সুইসাইড করে।
এই সেম সিচুয়েশন রিতা আগেও ফেস করেছে। সেইবার রিতার মাও কিচেনে ঢুকে গ্যাস সিলিন্ডার লিক করে রিতাকে নিয়ে সুইসাইড করতে চেয়েছিল। তবে রিতা কোনো রকমে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু তার মা এতটাই ক্ষেপেছিল যে আগুন লাগিয়ে দেয়। ফলে রিতার চোখের সামনেই তার মা মারা গিয়েছিল। আজ আনিতাও তার সামনে জ্বলছে। তবে অতীতের ট্রমাকে সরিয়ে রিতা সাহস নিয়ে ছুটে যায় এবং কাপড় দিয়ে আনিতার শরীরের আগুন নিভিয়ে দেয়। তবে আনিতা বাজেভাবে পুড়ে গিয়েছিল। পুলিশ এবং মিডিয়াও অল্পক্ষণে চলে আসে। আনিতার বডিটা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এরপর রিতা চুপচাপ বেরিয়ে আসে এবং ইন্দুর শেষকৃত্যে যোগ দেয়। ইন্দুর বাচ্চা ছেলের মায়ের জন্য আহাজারি দেখে রিতার মনের ভেতরে হাহাকার করে ওঠে। যাই হোক, এরপরে মাসখানেক কেটে যায়। রিতা একদিন তাদের পুরনো বাড়ি ফেরেরা ভিলাতে যায়। বাড়িটা আজও ধ্বংসস্তূপের মতো স্মৃতির কলঙ্ক হয়ে দাঁড়িয়ে আছে। রিতার আজ ভীষণ একা লাগছিল, তাই সে আদিত্যকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, আমার সাথে একটু কথা বলবা? সেই সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। হয়তো আদিত্যের ভালোবাসা রিতাকে এবার অতীতের ট্রমা কাটিয়ে একটা সুন্দর জীবন দিতে পারবে। আমাদেরও কাম্য এটাই। দুনিয়া ভরে উঠুক ঘৃণা নয়, বরং ভালোবাসায়। কিছু খারাপ মানুষের জন্য যেমন দুনিয়া কলুষিত হয়ে ওঠে, তেমনি আবার অনেক ভালো মানুষও আছে যারা ভালোবাসা দিয়ে ঘৃণাকে দমিয়ে দিতে পারে। আজ এই পর্যন্তই। সবার জীবন আনন্দময় হোক এই কামনা নিয়ে আজকের আয়োজন শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।